ওয়েলকাম স্টুডেন্ট। গোলীয় তলে আলোর প্রতিফলনের সেকেন্ড ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে যে কয়েকটা কথা বলবো, এই ভিডিও দেখার আগে এর জাস্ট আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই দেখো, তারপর এই ভিডিওটা দেখবেন। আর ওটা না দেখলে এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর তোমাদের কাছে ক্লাস 10-এর যে বই থাকুক না কেন, বইটা এবং একটা খাতা কলম কাছে রাখুন। যে যে অংশগুলো আমি এখানে পড়িয়ে যাব সেই অংশগুলোকে বই থেকে আগে দাগ দাও বইতে, আর খাতাতে ভিডিওটাকে পজ করে করে খাতাতে ক্যালকুলেশনগুলোকে বা যে যে জায়গাগুলো তোমাদের মনে হবে লিখে নেওয়ার প্রয়োজন আছে সেই জায়গাগুলো লিখে যাও। না হলে কিন্তু ওই ক্লাসটা জাস্ট দেখাই হবে, আর কিছু না, এফেক্টিভ কিছু পাবে না তোমরা। চলো শুরু করা যাক। আজ একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ করব, যেটা মাধ্যমিকে প্রায়ই এসে থাকে। গত বছর যদি না এসে থাকে তোমরা ধরতে পারো প্রায় বছর দেওয়াই হবে। যেটা হচ্ছে কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব এদের মধ্যে যে সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে f=r/2। সরাসরি f=r/2 বা r=2f প্রমাণ করো, এইভাবে প্রশ্ন দেওয়া হয়। কিংবা এরকম বলা হয় যে কোনো গোলীয় দর্পণের, সেটা উত্তল বা অবতল কিছু জেনারেলি উল্লেখ করা হয় না, মাধ্যমিকে ধরতেই পারো উল্লেখ করা হবে না, সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলা হবে। জাস্ট প্রথমে যেটা করবে সেটা একটা গোলীয় তল এঁকে নেবে। পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারো, খুব সুবিধা হয়, ছবিটা সুন্দরও হবে। যেটা থেকে কেন্দ্র করলে সেটাকে সি নাম দিতে, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র হয়ে গেল। তার ঠিক অর্ধেকটা আমার হয়ে গেল ফোকাস বিন্দু। একটা প্রধানকে সমান্তরাল রশ্মি নিয়ে নিলে এখান থেকে এই বিন্দুটাকে, বক্রতা কেন্দ্রটাকে ডটেড লাইন দিয়ে কানেক্ট করে দাও। তারপরে এখান থেকে এটা কন্টিনিউয়াস লাইন। ডটেড লাইন কন্টিনিউয়াস লাইনের ব্যাপারটা হচ্ছে যেখানে কোনো আলোক রশ্মির অ্যাকচুয়াল মুভমেন্ট হয়নি সেটা হচ্ছে ডটেড লাইন দিয়ে টানা হবে, এবং যেটা দিয়ে আলোক রশ্মি গেছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন, মানে পুরো লাইনটা দিয়ে টানা হবে। এবং এখানে তীরটা দেখো, যেদিক থেকে আসছে যেদিকে বেরিয়ে যাচ্ছে মাইনিউটলি তীরটা দিয়ে দিচ্ছে। এই তীরগুলো কিন্তু মিস করবে না একদম। এখানে আমি এই বিন্দুটাকে বলে দিচ্ছি ও বিন্দু, এটা হচ্ছে মেরুবিন্দু। যে বিন্দুটা পতিত হলো সেটা হচ্ছে আমার বি বিন্দু। যে বিন্দু থেকে এলো মনে করা যাক সেটা হচ্ছে এ বিন্দু, এবং বেরিয়ে গেল একেবারে ডি বিন্দুতে। এখন জানোই তোমরা, এটা হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণটাকে যদি আমি আই বলি, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটা হচ্ছে আর সমান আবার আই। তার মানে এই কোণটাকে তুমি ধরতে পারো আই। তাহলে এটাও হয়, এটাও হয়। এবার এটা সমান্তরাল রশ্মি, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, তাহলে এই কোণ আবার এই কোণের সাথে একান্তর, তার মানে এটা হয়ে গেল আমার আই কোণ। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ বিসিএফ, এই যে কথাগুলো বলছি, কথাগুলো কিন্তু ম্যাক্সিমাম বইতে তোমরা প্রমাণটা পেয়েও যাবে। সেই ব্যাপারগুলোকে কিন্তু তোমার লিখে লিখে দেখাতে হবে। বিসিএফ এর আমি পাচ্ছি কি, উপরের যে বি কোণ ইজ ইকুয়ালস টু নিচের সি কোণ। এবার একটা ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে এই কোণের ঠিক বিপরীত বাহু, মানে ঠিক সামনের যে বাহুটা, আর এই কোণের যে বিপরীত বাহু, এই দুটো সমান হয়। তারপরে আমার এটা, এর পরে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমি ধরে নিই যে এবি রশ্মিটা এটা উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি মানে আগের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে যদি রশ্মিটা মেরুর খুব কাছে চলে আসে তখন সেটা হবে আমার উপাক্ষীয় রশ্মি, এবং দর্পণটা যদি খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত হয়ে থাকে তাহলে আমার হবে কি, অ্যাকচুয়ালি সি থেকে বি বা সি থেকে ও যোগ করে যে ডিস্টেন্স যে দৈর্ঘ্যগুলো হয়, সি থেকে ও আর সি থেকে বিটা সমান থাকে। এফ থেকে বি আর এফ থেকে ও কখনোই সমান হবে না। ভালো করে বুঝতে পারছো যে যখন এই বিন্দুটা খুব কাছে চলে আসবে তখনই একমাত্র এফ থেকে বি আর এফ থেকে ওটা সমান হওয়া উচিত। কারণ যদি খুব দূরের বিন্দু নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এফ থেকে বিটা বেড়ে যাবে আর এফ থেকে ওটা কিন্তু একই থেকে যাবে। কিন্তু যদি কাছে চলে আসে তখন তুমি বলতেই পারো যে BF is equals to FO। এখানে দুটো কন্ডিশন রইল, একটা হচ্ছে এই বি হচ্ছে উপাক্ষীয় রশ্মি,
আর এই দর্পণটা এটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত। এই দুটো পয়েন্ট না বললে কিন্তু এটা লেখা যায় না, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার কাটা হবে। এরপরে এই দুটোকে তোমরা যদি একসাথে বিবেচনা করো, যে এফসি যেটা আবার বিএফ এর সাথে সমান হয়েছে, বিএফটা আবার এফওর সাথে সমান হয়ে গেছে, মানে এফসি অ্যাকচুয়ালি এফওর সাথে সমান হয়ে যাচ্ছে, এফসি অ্যাকচুয়ালি এফওর সাথে, এই এফসি আর এই যে এফও সমান থাকবে এটা। এবারে চলে আসছে আমার ফোকাস ধরতে এফ মানেটা কি। এফ মানে সংজ্ঞা থেকে বলছে মেরু থেকে ফোকাস বিন্দু, মানে যেটা ও এফ বা এফ যাই বলুন না। বক্রতা ব্যাসার্ধ মানে এটা কি, আর মানে হচ্ছে ও থেকে সি। এই ও থেকে সিটা আমি দুটো ভাগে ভাগ করে দিতে পারি, একটা এফসি একটা এফও। এবারে যেহেতু এফসিটা আবার এফওর সঙ্গে সমান হয়ে গেছে, আমি এইটাকে আবার এফও বলে দিতে পারি, এফও প্লাস এফও, দ্যাট মিনস 2FO। 2FO মানে 2F, তার মানে আর ইকুয়ালস টু 2F মান হয়ে গেল। অনেক সময় এটাকে আবার এফ সমান r/2 বলেও এরকম ডাকে আর কি, যেটাই দেখ প্রমাণটা একই, একটু দেখে রাখবে। প্রমাণের পর যেটা জানতে হবে, এখান থেকে কিন্তু অঙ্ক পড়ে, এই প্রমাণটার উপর বেশ করে কিন্তু অনেক অঙ্ক সেট করা হয় মাধ্যমিক লেভেলে। এরপর যেটা জানতে হবে তোমাদেরকে, যে যদি আমরা একটা গোলীয় দর্পণের যে কোনো অবস্থানে একটা বস্তুকে রেখে দিই, সে গোলীয় দর্পণটা উত্তল কি অবতল দ্যাটস নট ম্যাটার, আমার যদি সেখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বের অবস্থানটা আমাকে জানতে হয়, সেটা জানার পদ্ধতি কটা, কিভাবে জানা যাবে? দুটো পদ্ধতি। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পদ্ধতি, তুমি ক্যালকুলেশন করে বার করে দিলে, যেটা তোমাদের ক্লাস 10th লেভেলে নেই। আরেকটা পদ্ধতি আছে জিওমেট্রিক্যাল প্রসেস। জিওমেট্রিক্যাল প্রসেসটা কিন্তু তোমাদের আছে, অর্থাৎ জিওমেট্রিক্যাল প্রসেসটা তোমাদের একটু জেনে রাখতে হবে। জিওমেট্রিক্যাল প্রসেসটা জানার জন্য তোমাদেরকে এই জায়গা থেকে কিন্তু কিছু শর্ট কোশ্চেন সেট করা হয়ে থাকে, সেই কারণে এই জায়গাটা কিন্তু একটু মাইনিউটলি খেয়াল করবে। ব্যাপারটা হচ্ছে রশ্মি অনুসরণ পদ্ধতি। রে ট্রেসিং প্রসেসও বলে এটাকে। কি বলছে, যে যদি তুমি একটা দর্পণের, এটা উত্তল কি অবতল দ্যাটস নট ম্যাটার, আমি অবতলটা দিয়েই দেখাচ্ছি, তোমরা উত্তল নিয়েও কাজ করতে পারো। সামনে কোনো একটা বস্তু রাখো, সেই বস্তুর প্রতিবিম্ব তোমাকে যদি আঁকতে হয়, মনে করি এটা হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে এই বাইরে মানে একটা বস্তু আছে, কিভাবে আঁকা যেতে পারে? তোমরা একবারে যদি স্কেল কম্পাস নিয়ে যদি একবারে মাইনিউটলি আঁকো, সেটা কিন্তু মিলে যাবে সব ব্যাপারটা। তো আমি এই লাইটের ছবি আঁকার ক্ষেত্রে আমি ব্যাক ক্যালকুলেশন প্রসেসটাই ম্যাক্সিমাম টাইম ছেলেদেরকে সাজেস্ট করে থাকি, তোমরাও তাই করবে। প্রথমে লাইনটা টেনে নিয়ে বৃত্তচাপটা এঁকে নিলে, তারপরে বক্রতা কেন্দ্র, তার অর্ধেক করে দিলে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র তার অর্ধেক করে ফোকাস বিন্দু, এরপরে বস্তুটা থাকলে, এটা একটা বস্তু, ব্যক্তি, গাছ টাছ যা কিছু, তার মাথাটা এখানে, পাটা এখানে। এখন প্রতিবিম্ব তৈরি হবে মানেটা কি, তার কোনো বিন্দুর একটা ছবি তৈরি হবে। আমি যদি মনে করি তার এই মাথাটার ছবি কোথায় তৈরি হচ্ছে, সেটা জাস্ট ক্যালকুলেট করতে চাইছি। আমাকে দেখতে হবে যে এই মাথা থেকে বেরোনো কোনো একটা উৎস থেকে আলো আছে, আলো আসছে, এসে এই মাথার উপর পড়ছে, পড়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে বেরোনো সমস্ত রশ্মিগুলো, যে সমস্ত রশ্মিগুলো এর উপরে এসে পড়বে, শুধুমাত্র মাথা থেকে যারা বেরোচ্ছে, শুধুমাত্র মাথা থেকে যারা বেরোচ্ছে তারা, আমি শুধুমাত্র যেহেতু মাথার ছবির কথা ভাবছি, শুধুমাত্র মাথা থেকে যারা বেরোচ্ছে তারা এর উপরে যেখানেই পড়ুক না কেন, প্রতিফলনের পর যদি একটা বিন্দুতে যে মিলিত হয়ে যায়, তাহলে বলবো যে এর একটা এক্সাক্ট ইমেজ সেখানে তৈরি হয়ে যাবে মাথাটা। ঠিক আছে? একইভাবে আমি দেখব এর এই শরীরের অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোর থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে, সেই রশ্মিগুলো কোথায় কোথায় যে মিলিত হচ্ছে। এখান থেকে বেরোনো রশ্মিটা কখনোই এর সাথে, এখান থেকে বেরোনো রশ্মির সাথে কিন্তু ম্যাচ করে যাবে না, মিলে গেলে কিন্তু তাহলে ছবি তৈরি হবে, সেটা জগা খিচুড়ি তৈরি হয়ে যাবে। এখান থেকে বেরোনো সমস্ত রশ্মিকে আমার ট্র্যাক করা দরকার, রশ্মি অনুসরণ করা দরকার।
তো এখন ব্যাপার হচ্ছে এখান থেকে বেরোনো সব রশ্মি যেখানে যেখানে পড়ছে এই দর্পণে, যেগুলো দর্পণের বাইরে যাচ্ছে সেগুলো আমি ভুলেই গেলাম, যেগুলো দর্পণে পড়ছে সেগুলো যদি আমাকে ট্র্যাক করতে হয়, বাস আমার পরীক্ষা দিতে হবে না, দিন কাবার, আর কোনো কাজ করতে হবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে সমস্ত রশ্মিকে দেখার দরকার নাই, তোমাকে 3টে রশ্মি দেখতে হবে, 3টের মধ্যে যে কোনো দুটো তোমার চয়েস হবে, যে কোনো দুটো। তারা বেরোবে একটা বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু থেকে বেরোবে। এখান থেকে বেরোনো রশ্মি কিন্তু এর সাথে ম্যাচ করে যাবে না, মিলে যাবে না, তাহলে কিন্তু যোগাখুচরি হয়ে যাবে। প্রথম রশ্মিটা কি? প্রধান অক্ষের সমান্তরাল। সে প্রধান অক্ষের সমান্তরাল হবে, এলো, এসে এখানে আপতিত হলো। সে যাবে কোন দিক দিয়ে? প্রতিফলনের পর সে যাবে ডেফিনেটলি ফোকাসের বিন্দুর ভিতর দিয়ে। প্রধান অক্ষের উপর দিয়ে এলো, গেল কোন দিকে? ফোকাস বিন্দুর দিয়ে। যদি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায়, মানে যদি কেউ এইভাবে রশ্মিকে যদি টানে, সব স্কেল ধরে টানবে এগুলো, তাহলে সে যাবে কোন দিক দিয়ে? সে যাবে একটি উল্টো। দেখো, এটা হচ্ছে ফোকাস বিন্দুর ভিতর দিয়ে গেছে, তাহলে এই যাবে কি? প্রধান অক্ষের সমান্তরাল। আলো বিপরীত পথ নীতি অনুসরণ করে, তাই এটা তার একটা খুব ভালো প্রমাণ। মানে প্রধান অক্ষের সমান্তরাল এসেছিল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ফোকাস দিয়ে এসেছিল প্রধান অক্ষের সমান্তরাল, বিপরীত পথ কিন্তু ফলো করলো। আরেকটা কি আছে? যদি বক্রতা কেন্দ্র দিকে, বক্রতা কেন্দ্র মানে বুঝতেই পারছো যে সেটা যখন আসবে সেটা কিন্তু লম্ব আপাতন হয়ে যাচ্ছে, কারণ বক্রতা কেন্দ্র এবং পরিধি, এটা ছবিটা একটা ভুল হচ্ছে একটুখানি অ্যাকচুয়ালি। বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে এলো, এটাও কিন্তু এই বিন্দুটার মধ্য দিয়ে আসবে, বুঝতে পারছো? আমার তো একেবারে নিজে করে আঁকা, তো এটাও অ্যাকচুয়ালি এই বিন্দুর ভিতর দিয়ে আসবে। এটা যদি জিওমেট্রিক্যালি ঠিকঠাক থাকতো না, যেমন এই দুটো রশ্মি এই বিন্দুতে টাচ করেছে, এটাও এই বিন্দুতেই টাচ করতো আর কি, এই বিন্দুর ভিতর দিয়েই যেত আর কি। আমি তোমাদেরকে একটা ছবি বরং এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে রাখবো, ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে রাখবো, যে ক্ষেত্রে এই ছবিটা আমি স্কেল ধরে এঁকে একেবারে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ছবিটা ডাউনলোড করে দেখে নিতে পারো যে কেন এই 3টে রশ্মি একই দিকে যাচ্ছে। মানে বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যদি আসে সেটা সেই দিকেই ব্যাক করবে। আমি একটা ছবি জোর করে আমি এঁকেই দিচ্ছি, যদি এই দিকে আসে বক্রতা কেন্দ্র, যদি এই জায়গাটায় হতো আর কি, এখানে না হয় যদি বক্রতা কেন্দ্রটা এই জায়গাটায় হতো, তাহলে এইদিকে যদি আসতো সেটা এই দিকেই ব্যাক করতো। তা দেখতে পাচ্ছ তোমরা যে এই রশ্মি বা এই রশ্মি বা এই রশ্মি নেই না কেন, তারা মাথা থেকে বেরোনো 3টে রশ্মি সবসময় এখানে এসে টাচ করছে, তার মানে মাথার একটা প্রতিবিম্ব ডেফিনেটলি এখানে হবে। পা থেকে বেরোনো যে কোনো রশ্মি এইদিকে আসুক বা এদিকে আসুক বা এদিকে আসুক, তারা ডেফিনেটলি এই লাইনটার মধ্যে থাকতে বাধ্য হবে, কারণ পা থেকে বেরোনো যে রশ্মিটা বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে যাবে, সেই রশ্মিটা এদিকে যাবে এবং লম্ব আপতনের পর এদিকেই ব্যাক করবে, যাবে এদিকে এবং এদিকে ব্যাক করবে। তার মানে তাকে যদি ক্রস করতে হয় অপর দুটো রশ্মিকে, এদের দুজনকার মধ্যে কোনো না কোনো একটা রশ্মিকে, তাকে ডেফিনেটলি এর উপরই ক্রস করতে হবে। তার মানে পায়ের প্রতিবিম্বটা এই প্রধান অক্ষের উপরেই থাকবে। তাহলে মাথার প্রতিবিম্ব যদি এখানে হয়, পায়ের প্রতিবিম্বটা এখানে হবে। তাহলে এই যে মানুষটা যেটা এখানে দাঁড়িয়ে, তার প্রতিবিম্বটা কোথায় হয়ে যাবে? এইদিকে। অবশ্যই হয়ে গেল। আমার বলার উদ্দেশ্যটা যেটা, যে আমি এরপর 3টে কি 4টে কি 5টা প্রতিবিম্ব এঁকে দেখাবো, যে ছবিগুলোকে আমি পিডিএফ আকারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ছবিটা কিন্তু তোমরা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখবে, সেখানে ছবিগুলো সুন্দরভাবে আঁকা রয়েছে এবং সেখানে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতিও বলা রয়েছে। সেই প্রকৃতিগুলো নিয়েও আমি আলোচনা করে দিচ্ছি। এবং এইটার উপর যদি প্রশ্ন পড়ে, সরাসরি পুরো বিষয়টাকে তোমরা আলোচনা করবে, যে রশ্মি অনুসরণ পদ্ধতিতে কোনো গোলীয় দর্পণে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করার জন্য এই 3টি আলোর মধ্যে
তিনটি রশ্মির মধ্যে যে কোনো দুটি রশ্মি যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে তার প্রতিবিম্ব নির্ণয় করা হয়। এটা গেল একটা ফ্ল্যাট কোশ্চেন। যদি শর্ট কোশ্চেন পরে যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি মূল দর্পণে প্রতিফলিত হলে কোন বিন্দুতে যাবে প্রকাশ বিন্দুতে হলে প্রধান অক্ষের সমান্তরাল বক্রতা কেন্দ্রটি হলে যেদিকে গেল ওই দিকে ফিরে আসে। ঠিক আছে, এরপরে আমি ওই পুরো যে জায়গাটা আমি তোমাদের পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেটাকে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, এই যে ছবিটা এখানে দেখা যাচ্ছে যে একটা অবতল দর্পণ আছে, অসীম থেকে রশ্মি আসছে, মানে বস্তু অসীমে রয়েছে, অসীম থেকে আসছে মানে এগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে। প্রধান অক্ষের সমান্তরাল নয়, সাথে আনত সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর তারা গৌণ ফোকাসে মিলিত হয়, মানে ফোকাস তলে থাকছে। এবারে এই দিক থেকে এসেছিল মানে কি, বস্তুটা মাথাটা নিশ্চয়ই উপর দিকে ছিল, প্রতিবিম্ব তৈরি হলো নিচের দিকে। এটা হয়ে গেল আমার অবশীর্ষ এবং সব প্রতিবিম্ব, এবং ডেফিনেটলি বস্তু আকারে অনেকটা ছোট হলো। এরপর আসি, বস্তু যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের যদি মাঝখানে থাকে, মানে বক্রতা কেন্দ্র থেকে জাস্ট বাইরে, সেক্ষেত্রে তোমরা প্রথমে এখান থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ নেবে, নিয়ে সেটাকে ফোকাস বিন্দুর ভেতর দিয়ে প্রথম যে রশ্মির কথা বলেছিলাম সেই রশ্মিটা নেবে, আরেকটা বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে। তাহলে যেদিকে গেল সেদিকে ব্যাক করলো, এটা এইদিকে গেল, বক্রতা কেন্দ্র ফোকাস বিন্দুর ভিতর দিয়ে চলে এলো। এরা ছেদ করছে কোন জায়গায়, বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দু ঠিক মাঝখানে। এটাও দেখো অবশিষ্ট বস্তু আকারে অনেক ছোট এবং সৎ মানে কি অ্যাকচুয়ালি এই রশ্মিগুলো মিলিত হয়েছে, তাই এটা সৎ। এবারে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থেকে যায়, একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ গেল, ফোকাস বিন্দুর ভিতর দিয়ে বেরিয়ে এলো, আর একটা ফোকাস বিন্দুর ভিতর দিয়ে গেল, এটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফিরে এলো। এক্ষেত্রেও প্রতিবিম্বটা তৈরি হলো অবশীর্ষ, এবং যে জায়গায় গঠিত বস্তুটা ছিল সেই জায়গাতেই গঠিত হলো, এবং অবশীর্ষ সমান আকারে। এরপরে চলে আসি, বস্তু যদি ফোকাস থেকে একটুখানি বেরিয়ে যায়, একটা জিনিস খেয়াল করবে, যত বস্তুটা এগিয়ে আসছে তত প্রতিবিম্বটা পিছিয়ে যাচ্ছে, প্রথমে ছিল অসীমে, তার জন্য এটা হয়েছিল ফোকাসে। অসীম থেকে যখন একটুখানি এগিয়ে এলো তখন এটা ফোকাস থেকে একটুখানি পিছিয়ে এলো। আবার যখন এটা বক্রতা কেন্দ্রে চলে গেল তখন ম্যাচ করে গেল, মানে বক্রতা কেন্দ্র থেকে যখন জাস্ট এটা ভেতরে ঢুকে যাবে তখন এটা কিন্তু একটু পিছিয়ে যাবে। অসীমে থাকার জন্য ছিল ফোকাসে, অসীম থেকে একটুখানি এগিয়ে এলো, এটা ফোকাস থেকে একটুখানি জাস্ট পিছনে রইলো, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রইলো। যখনই বক্রতা কেন্দ্রে রইলো তখনই সমান রইলো। আবার বক্রতা কেন্দ্র থেকে একটু যখন ঢুকে যাচ্ছে তখন এটা কিন্তু বক্রতা কেন্দ্রের কিন্তু বাইরে চলে গেল। এবার যদি এটা ফোকাসে থাকে তাহলে একেবারে এটা কিন্তু অসীমে চলে যাবে। এখান থেকে যে রশ্মিটা নিচ্ছে এটা প্রধান অক্ষের সমান্তরাল, ফোকাস বিন্দুর ভিতরে চলে গেল, একটা বক্রতা কিন্তু গামী এবং ওই পথেই ফিরে এলো, সমান্তরাল রশ্মিগুচ্ছ। তার মানে এরা কোথাও মিলিত হতে পারে। কোথায় মিলিত হবে? অসীমে। এটা কিন্তু আমাদের একটা কনসেপচুয়াল ব্যাপার। যেমন সূর্য থেকে আসা রশ্মিগুচ্ছগুলো সূর্য থেকে যখন বেরোয় তারা কিন্তু অপসারী রশ্মিগুচ্ছ, এই টাইপের। কিন্তু আমাদের কাছে যখন এসে পৌঁছায় তারা কিন্তু সমান্তরাল হয়ে যায়, কারণ আমরা ধরি সূর্য আমাদের থেকে অসীম দূরত্বে আছে, তাই এটা কিন্তু একেবারে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে আমরা ধরে নিতে পারি। বস্তু যখন মেরু এবং ফোকাসের মাঝখানে চলে আসবে, মানে ফোকাস থেকে একটু জাস্ট ঢুকিয়ে দেওয়া হলো, তখন এই রশ্মিগুচ্ছগুলো কিন্তু অপসারী রশ্মিগুচ্ছ হয়ে যাবে, মানে এই জায়গায় আর কোথাও মিলিত হবে না, এটা কনফার্ম। তখন তুমি কি মনে করবে? পিছন দিকে বাড়িয়ে দাও, দেখো পিছনে একটা বিন্দুতে মিলিত হচ্ছে না, মনে হচ্ছে মিলিত হয়েছে, এটা হচ্ছে অসৎ বস্তু।
তাহলে অবতল দর্পণের খুব কাছে যখন এই বস্তুটা রেখে দিচ্ছি তখন তার থেকে বড় আকারের একটা অসৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এবং এটা কিন্তু সমশীর্ষ অবশিষ্ট ব্যাপারটা বলে রাখি। যখনই দেখবে বস্তুর মাথাটা যেদিকে আছে প্রতিবিম্ব মাথাটাও সেদিকে আছে, যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে সমশীর্ষ, সমান শীর্ষ, একই দিকে শীর্ষ। এক্ষেত্রে দেখো বস্তু আছে উপরের দিকে, প্রতিবিম্ব আছে নিচের দিকে, এটা হচ্ছে অবশিষ্ট। এরপরে একটা ব্যাপার একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে ব্যাপারটা কি। উত্তলের ক্ষেত্রে তুমি বস্তুটাকে যেখানেই রাখো না কেন সবসময় বস্তু কিন্তু অসৎ হবে, কারণ উত্তল তো একটা অপসারী রশ্মিগুচ্ছ তৈরি করতে বেশি পটু। অপসারী করে ফেলা মানে সেই জায়গায় কিন্তু আর কোনোরূপ কোনো এই জায়গায় মিলিত হওয়ার চান্স রইল না। তাহলে কি মনে হবে যেন পিছনের দিকে মিলিত হয়েছে, মনে হচ্ছে পিছনের দিকে মিলিত হয়েছে বা পিছনের বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হচ্ছে। এই যে মনে হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অসৎ বস্তুকে হিন্ট করে, অসৎ প্রতিবিম্বকে হিন্ট করে। তাহলে বস্তু আকারে ছোট হয়ে যাবে। এই দুটো ব্যাপার থেকে কিন্তু আমরা উত্তল এবং অবতল দর্পণকে কিন্তু চিনতে সাহায্য করে আমাদেরকে। তো এই ব্যাপারটাকে কিন্তু আমি পুরোটা পিডিএফ আকারে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, এবং আমি কতগুলো জিওমেট্রিক্যাল প্রসেসকে কিন্তু এখানে দিয়ে দেবো। এবারে আসি যেটা বলছিলাম যে আমরা দর্পণকে কিভাবে চিনব। দর্পণকে আমাদের চেনার পদ্ধতিটা কি। দর্পণ চেনার জন্য ওই লাস্ট যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদেরকে হেল্প করে। যে উত্তলের এবং অবতলের খুব কাছে যদি আমার আঙুলটাকে ধরি, উত্তল কি করবে, আমার আঙুলের থেকে অনেকটা ছোট একটা প্রতিবিম্ব তৈরি করে ফেলবে, আর অবতল কি করবে, আমার আঙুলের থেকে বড় একটা প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে প্রথমে দর্পণের কাছে আমি আমার আঙুলটা নিয়ে যাব, নিজে দেখবো যে আমার আঙুলের সমান যদি করে তাহলে সেটা সমতল দর্পণ, যদি সেটা বড় করে দেয় তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ, আর যদি সেটা ছোট প্রতিবিম্ব তৈরি করে দেয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। এই যে অবতল দর্পণ আমার থেকে বড় প্রতিবিম্ব তৈরি করলো না, এটার উপর বেশ করে ওর একটা বেশ সুন্দর ব্যবহার রয়েছে। অবতল দর্পণ করে কেমন, দাড়ি কাটার কাজে নাপিতরা যেটা ব্যবহার করে এই অবতল দর্পণকে ব্যবহার করা হয়। উত্তল দর্পণের একটা ভালো কাজ রয়েছে, সেটা হচ্ছে ফিল্ড অফ ভিউটা বেশি থাকার জন্য। উত্তল দর্পণেতে ফিল্ড অফ ভিউটা অনেকটা বেশি, এতটা ফিল্ড অফ ভিউ গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। মানে গাড়িতে যেটা পিছন দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য যেটা ব্যবহার করি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। অবতল দর্পণকে যেমন আমরা দাড়ি কাটার কাছে সেলুনে নাপিতরা ব্যবহার করে, তেমনি আমাদের দাঁতের ডাক্তারবাবু যারা রয়েছে তারা কিন্তু এই অবতল দর্পণকে ব্যবহার করে। দাঁতের ভেতরে কোথাও কিছু প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য যে আয়নাগুলো ঢুকিয়ে দেয় মুখেতে, সেটা হচ্ছে কিন্তু অবতল দর্পণ। অনুবীক্ষণ যন্ত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। এছাড়া গাড়ির হেডলাইটে ভেতরে যে একটা রিফ্লেক্টার থাকে, সেই রিফ্লেক্টারটা থাকে হচ্ছে অবতল দর্পণ। অবশ্যই এখন অবতল না লাগে, এটা কিন্তু আমরা অধিবৃত্তাকার, অবতল কিন্তু গলীয় না লাগে অধিবৃত্তাকার দর্পণ লাগাচ্ছি। কেন সেটা লাগাচ্ছি সেটা পরে কোনোদিন যদি আলোচনা করার সুযোগ হয় তো আলোচনা করবো, কেন অধিবৃত্তাকার লাগাচ্ছি। ওখানে একটা অ্যাকচুয়ালি গলীয় অপেরণকে দূর করার জন্য আমরা ব্যবহার করে থাকি। গলীয় অপেরণ ব্যাপারটা তোমাদের এখানে নেই, তবু বলে রাখি যে যদি আমরা গোলক নিই, গলীয় তল নিই, তাহলে সেক্ষেত্রে কি হয়, এই প্রান্তিক রশ্মি আর এই উপপাক্ষীয় রশ্মির জন্য ফোকাস বিন্দুগুলো আলাদা আলাদা হয়ে যায়। উপাক্ষীয় রশ্মির জন্য ফোকাস বিন্দু দূরে হয়ে যায়, প্রান্তিক রশ্মির জন্য কাছে হয়ে যায়। তাহলে এই যে দুটো আলাদা আলাদা ফোকাস বিন্দু, তাহলে যখন আমরা অবতল দর্পণের দ্বারা একটা আলোকে রিফ্লেক্ট করে বাইরে বের করবো, তখন সেই উৎসটাকে কোথায় রাখবো, এখানে রাখবো না এখানে রাখবো। যে কারণে আগেকার দিনে টর্চে দেখবে ওই জেঠু কাকুরা করতো কি, পিছনে সে ব্যাটারি পিছনে রাখা প্যাঁচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছাই বলতো যে ছাই মারা হচ্ছে, কারণ পিছনে ব্যাটারিটাকে ঠেলে বাল্বের ফিলামেন্টটাকে একটা ফোকাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু অ্যাকচুয়ালি তো এক্ষেত্রে তো কোনো পার্টিকুলার ফোকাস তো নেই, তাহলে কোন ফোকাসে নিয়ে যাবে, একটা সমস্যা এসে যেত। যে কারণে এখনকার দিনের ম্যাক্সিমাম এই যে রিফ্লেক্টরগুলো টর্চের পিছনে বাল্বের পিছনে যে রিফ্লেক্টর, সেগুলো কিন্তু আর একটাও গলীয় নয়, সেগুলো সব কিন্তু অধিবৃত্তাকার করে দেয়। গলীয় অপেরণ নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, তাই আমি এখানে জাস্ট বলে রাখলাম। গলীয় অপেরণ আর স্ফেরিক্যাল অ্যাবারেশন গুগলে সার্চ দিয়েও তোমরা দেখে নিতে পারো, গলীয় অপেরণ সম্পর্কে কিছু কিন্তু পেয়ে যাবে। আরেকটা ব্যাপার, গাড়ির হেডলাইটের ক্ষেত্রে কি ডিরেকশনালিটিটা খুব ভাইটাল, তাই সেক্ষেত্রে আমরা রিফ্লেক্টর হিসেবে অবতল দর্পণ ব্যবহার করি।
রাস্তাতে যে হেডলাইটগুলো, স্ট্রিট ল্যাম্প যেগুলো দেওয়া থাকে, সেখানে তো ডিরেকশনালিটা ইজ নট দ্য ম্যাটার, সেখানে কি অনেকটা জায়গাকে ছড়িয়ে দিতে হবে, ফিল্ড অফ ভিউটা বেশি চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা উত্তল দর্পণকে ব্যবহার করে থাকি। এই দুটোর উপর কিন্তু ছেলেরা মাঝে মধ্যেই ভুল উত্তর দেয়। যখন বলছে গাড়ির রিফ্লেক্টার হেডলাইট তখন কিন্তু অবতল, যখন বলছে রাস্তার স্ট্রিট ল্যাম্প তখন কিন্তু উত্তল। এক্ষেত্রে ডিরেকশনালিটি মানে একই দিকে যেতে হবে, গাড়িটা যেদিকে যাচ্ছে, গাড়িটার মুখটা যেদিকে আছে সেই দিকে আলোটা ফেলতে হবে, তাই সেটা অবতল। রাস্তার স্ট্রিট ল্যাম্পের ক্ষেত্রে কি একটা দিকে দিতে হবে না, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে দিতে হবে, ফিল্ড অফ ভিউটা দৃষ্টিক্ষেত্র বাড়িয়ে দিতে হবে, তাই সেক্ষেত্রে সেটা কিন্তু উত্তল দর্পণই ব্যবহার করা হয়। তো গোলীয় তলে আলোর প্রতিফলন মোটামুটি ক্লাস 10th লেভেলে আমাদের WBBSCর মাধ্যমিকে যা সিলেবাস আছে তাতে এর বাইরে আর কিছু নেই। দুটো ভিডিওকে তোমরা দেখো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।